ওয়েলকাম টু ইনফো স্টাডি একাডেমি ডাব্লিউবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। আজ তোমাদের একটা ফর্ম ফিল আপ নিয়ে কথা বলবো, যে আমাদের পশ্চিমবঙ্গে একটা এক্সাম হয়, যেই এক্সামের কথা 99% ছেলেপেলে পশ্চিমবঙ্গে জানেই না। তার জন্য কম্পিটিশন খুবই কম হয় এবং তুমি আরামসে একটা সরকারি মেডিকেল কলেজে যদি তোমার পড়ার ইচ্ছা থাকে, ঠিক আছে, যে তোমার একটা মেডিকেল কলেজে পড়ার ইচ্ছা, তাহলে কিন্তু স্বপ্নটা তোমার পূরণ হয়ে যেতে পারে এই 2025 সালে। কেন হতে পারে, কী জিনিস, সব ডিটেলসে বলে দেবো। তো এই যে আমাদের এই ফর্ম ফিল আপটা শুরু হয়েছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এই যে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে, এটা অ্যাকচুয়ালি কী করে, কী হয় এখানে, সব আমি তোমাকে ডিটেলসে বলবো, ঠিক আছে। তো দেখে নাও, এই যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশান, যেটার টোটাল নাম SMFWBEE, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে তোমার একটা এন্ট্রান্স এক্সাম হয়, যার ফলে তুমি, আমি জাস্ট তোমাকে একটু দেখিয়ে দিই, 13টা কোর্স করতে পারবে। প্যারামেডিক্যাল কোর্স বলা হয় এগুলোকে। তুমি টেকনোলজিস্ট হতে পারবে, ঠিক আছে। তুমি কী হতে পারবে? টেকনোলজিস্ট। অনেকে এখানে ভুলভাল বলে যে টেকনিশিয়ান বলে, ঠিক আছে। তো এই জিনিসটা না, টেকনিশিয়ান বলা হয়, একমাত্র বলা হয় শুধু তোমার ডায়ালিসিস টেকনিশিয়ান অ্যান্ড ইসিজি টেকনিশিয়ান, কিন্তু বাদবাকি যারা এই যে 13টার মধ্যে তোমার বাদবাকি যে কোর্সগুলো আছে, সেগুলো কিন্তু তোমার 11টা কোর্সকে ওদের টেকনোলজিস্ট বলা হয়, ঠিক আছে। তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। এখানে প্রচুর কোর্স আছে, কোন কোর্স ভালো, কোনটা নেওয়া সবচেয়ে বেটার হবে, সব আমি বলে দেবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, সব ডিটেলসে তোমাকে আমি আলোচনা করে দেবো। চলে যাবো ইনফরমেশান বুলেটিনে। জাস্ট তোমাকে একবার দেখিয়ে দেবো যে কী কী ইনফরমেশান বুলেটিনে বলেছে, ঠিক আছে। তো খুব সহজ কথায় বলছি, যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটেতে শুধু পাস মার্কস তুলেছে, তারাই এখানে ফর্ম ফিল আপ করার জন্য এলিজেবল। ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগবে? 600 টাকা করে তোমাদের ফর্ম ফিল আপের জন্য লাগবে, এবং 200 টাকা করে লাগবে তোমাদের যে রেজিস্ট্রেশন ফি আছে কাউন্সিলিংয়ের জন্য, সেটা কিন্তু লাগবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই পরীক্ষা দিয়ে মনে করো ভালো রেজাল্ট করলো, তারপরে স্যার একটা মেডিকেল কলেজে যেতে গেলে কত নাম্বার মানে কত টাকা লাগবে ভর্তি হতে। দেখো, স্টেট মেডিকেল ফ্যাকাল্টির একটা জিনিস যেটা হচ্ছে, তোমাদের এখানে সবচেয়ে বেশি কোর্স ফি আছে, ঠিক আছে, গভর্নমেন্টেও এবং প্রাইভেটেও। 40,000 টাকা 2.5 বছরে তোমাদের কিন্তু একটা ফিস দিতে, ইয়ারে তোমাকে 20,000 টাকা দিয়ে অ্যাডমিশন হতে হবে, ঠিক আছে। তারপরে কোনো টাকা দিতে হবে না, 20,000 টাকা দিয়ে তোমাকে অ্যাডমিশন হতে হবে। এবং তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, 20,000 টাকা দিয়ে ভর্তি হওয়ার পর তুমি আর টাকা দেবে না, 1 বছর পড়বে। যখন ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দেওয়ার পর তুমি যখন সেকেন্ড ইয়ার উঠবে, তখন তোমাকে আবার 20,000 টাকা দিতে হবে, ঠিক আছে। আর বাদ বাকি তোমার রেজিস্ট্রেশন ফি, রেজিস্ট্রেশন ফি, তোমার এক্সামিনেশন ফি, মানে যেগুলো তোমার ফাইনালের এক্সাম, ফার্স্ট ইয়ারের শেষের যে এক্সামটা হয়, সেগুলোতে কিন্তু 800 টাকা করে লাগে, মানে 1600 টাকা। আর একটা রেজিস্ট্রেশন ফি লাগে, যেটা কলকাতাতে কাউন্সিলিং যখন হবে তোমাদের অফলাইন, তখন ওখানে নিয়ে নেওয়া হয়। তো এটা হচ্ছে বিষয় তোমাদের। তো দেখে নাও তো তোমাদের কী কী কোর্স আছে মেনলি। তো এখানে যে তোমাদের মেনলি কোর্সগুলো আছে, সেটা হচ্ছে প্রথমেই আছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ঠিক আছে। এই কোর্সটা আছে তোমাদের ফার্স্ট কোর্স, যেটাকে ডিএমএলটি বলা হয়। তারপর আছে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি। তো এই যে দুটো কোর্স আছে, এগুলো হচ্ছে SMFWBর মাদার কোর্স। প্যারামেডিক্যালের মাদার কোর্স হচ্ছে ডিএমএলটি অ্যান্ড রেডিওলজি, ঠিক আছে, বা রেডিওগ্রাফি। তো এই দুটো হচ্ছে মেন, মানে এখন মাদার কোর্স। তারপরে যে কোর্সগুলো এখন খুব একটা চর্চা এসেছে, যে ডিপিটি খুব চর্চা এসেছে। তারপরে যে কোর্সটার চর্চা এসেছে তোমাদের, আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, জাস্ট এ মিনিট। তোমার দেখে নাও, এই দুটো কোর্স তোমার যদি কোর্স করতে হয়, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড ওটি, আমি বলবো তোমাকে সব সময় যে তোমাদের যে প্রথম কোর্স হিসেবে যে প্রথম তোমাদের মানে প্রেফারেন্স থাকবে, কোর্স প্রেফারেন্স, সেটা সবার আলাদা থাকতে পারে, কিন্তু আমার যেটা মনে হয় যে প্রথম যেই সবার কোর্স রাখা উচিত, সেটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার, ঠিক আছে। তারপরে তোমার রাখা উচিত এই ডিএমএলটি, তারপরে ডিআরডি, তারপরে এই তোমার ওটি, ঠিক আছে, এই ওটি। তো এই তোমার 4টে কোর্স খুবই ভালো এই তোমার প্যারামেডিক্যালের সেকশানে, ঠিক আছে। তার বাদবাকি কোর্সগুলো ভালো, এমন না যে ভালো না। তারপরে তুমি ইসিজি রাখতে পারো, ঠিক আছে। তারপরে তুমি ক্যাথল্যাব রাখতে পারো, ঠিক আছে। এই কয়েকটা কোর্স কিন্তু খুব ভালো। তারপরে দেখো, তোমাদের এখানে কিন্তু অনেকে বলছে যে 36টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে। 36টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ নেই, 27টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। বাদ বাকি যে 28 থেকে 36 অব্দি আছে, মানে স্পেশালি এই জায়গাটা, সেগুলো কিন্তু সেমি গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। এগুলো কিন্তু সেমি গভর্নমেন্ট কলেজ। তো এগুলোতে একটু স্কলারশিপ রিগার্ডিং পেতে খুব একটু প্রবলেম হয়, বাট এই 27টা যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, সেখানে কিন্তু স্কলারশিপ পেতে খুব একটা প্রবলেম হয় না। বাদ বাকি যে প্রাইভেট কলেজগুলো আছে, তোমার কিছু কিছু প্রাইভেট কলেজ আছে যেগুলোতে কিন্তু স্কলারশিপ পেতে অসুবিধা হয় না, কিন্তু ম্যাক্সিমাম প্রাইভেট কলেজ আছে যেগুলো কিন্তু তোমার স্কলারশিপের আন্ডারে নেই। জেসে কি, আমি তোমাকে একটা নাম দেখিয়ে দিই। মনে করো, আমার মনে হয় না এই কলেজটা স্কলারশিপের আন্ডারে আছে, ঠিক আছে। এই কলেজটা স্কলারশিপের আন্ডারে আছে আমার মনে হয় না,
ঠিক আছে, তুমি স্কলারশিপ পাবে না। তাই প্লিজ যখনই তোমরা একটা হাই রেঞ্জের প্রাইভেট কলেজ নিচ্ছ, মানে যেখানে টাকা বেশি লাগছে, সেখানে প্লিজ একটু দেখে নিও যে তোমাদের কোর্স ফিসটা কত আছে। কোর্স ফিস কত আছে সেটাও তোমরা দেখতে পারবে, তোমাদের SMFWB দিয়ে দেবে সেই লিস্টটাও, সেটাও আমি দেখিয়ে দেবো পরে কোনো একটা ভিডিওতে, ঠিক আছে। তো এটা হলো তোমাদের একটা ওভারঅল আইডিয়া। এবং তোমার যে এক্সামিনেশন মার্ক ডিভিশন আছে সেটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, যে কী কী মার্কস আছে না আছে সেটা কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি। জাস্ট বায়োলজি হয় 50 মার্কসের, ঠিক আছে, ফিজিক্স থাকে 25 মার্কসের, এবং কেমিস্ট্রি থাকে কিন্তু 25 মার্কসের। এবং যেটা সবচেয়ে মজার ব্যাপার, যে তোমাদের কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে, কোনো কিন্তু নেগেটিভ মার্কিং নেই, মানে তুমি 100টা চাইলে 100টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসতে পারো, ঠিক আছে। তো তোমাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখন 600 টাকা করে লাগছে। অ্যাপ্লিকেশন ফি SC ST OBC জেনারেল যা আছে EWS থেকে শুরু করে সবার জন্য কিন্তু তোমার 600 টাকা করে তোমাদের কোর্স ফিস লাগছে। তো তোমাকে কলেজ বলে দিয়েছি, মার্ক ডিভিশন বলে দিয়েছি, ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিয়েছি, যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে মোটামুটি পাস করলেই তোমার কিন্তু এটা অ্যাপ্লিকেশন তুমি করতে পারবে। অনেকে বলে যে কম্পিটিশান একদমই নয়, ফালতু কথা, কম্পিটিশান ভালোই আছে, মোটামুটি একটা র্যাঙ্ক করলে তোমার কিন্তু তুমি এই কোর্সটাতে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। প্রত্যেকটা কোর্সেই তোমার কম্পিটিশান আছে, সে কম হতে পারে বা বেশি হতে পারে, কিন্তু কম্পিটিশান ভালোই আছে, ঠিক আছে। এমন হয়েছে যে প্রাইভেট কলেজ নেওয়ার জন্য হুড়োহুড়ি লেগে যায় কোনো কোনো বছর, যেমন 2022 সালে প্রাইভেট কলেজ নেওয়ার জন্য প্রচুর হুড়োহুড়ি লেগে গেছে, ঠিক আছে। আর আরেকটা কথা, তোমার মনে করো তোমাকে কাউন্সিলিংয়ে ডেকেছে মানেই যে তোমার কলেজ হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে, ওটা কাট অফের উপর ডিপেন্ড করে, সেই রিলেটেড আমি রিগার্ডিং আদার্স ভিডিওতে তোমাকে বলে দেবো, ঠিক আছে। তো মেন যে ব্যাপারটা, তুমি এখন পড়াশোনাটা খুব ভালো করে করো, যাতে SMFWতে খুব ভালো একটা র্যাঙ্ক করে তুমি একটা গভর্নমেন্ট কলেজ নিতে পারো। আর যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে কাট অফ কত কী যেতে পারে, মানে সিট আমি জাস্ট তোমাকে একটু দেখিয়ে দিই, সিট গভর্নমেন্ট কলেজে কত আছে, সেই হিসেবে আমি একটা কাট অফ বলে দিচ্ছি, যে এত র্যাঙ্ক থাকলে তোমার কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়ে যাওয়ার একটা চান্স আছে, ঠিক আছে। তো জাস্ট এ মিনিট। তো দেখে নাও, তোমার জেনারেলদের জন্য কিন্তু 757টা তোমার আছে সিট, ঠিক আছে, জেনারেলদের জন্য 757টা সিট আছে, 757টা সিট আছে। এবং তোমাদের EWS-এর জন্য কিন্তু আছে, তোমার EWS-এর জন্য আছে কিন্তু 248টা, ঠিক আছে, SC-র জন্য 480টা, ST-র জন্য 193টা, OBC-র জন্য 199টা, এবং OBC-র জন্য 147টা। এটা আরও 20 করে মানে যোগ হবে, কেন যোগ হবে, মানে 20 না সরি 10, মানে 5-10টা যোগ হবে, কারণ ESI যে হসপিটালগুলো আছে সেগুলো এখানে দেওয়া নেই, ঠিক আছে। মনে করো এখানে আরও 15-20টা করে কলেজ এক্সট্রা অ্যাড করে নাও, কারণ ESI হসপিটালগুলোর লিস্ট এখানে দেওয়া নেই, ঠিক আছে। তো সেটা একটা বিষয়। আর তোমার তুমি যদি তুমি যদি একদম 27টা গভর্নমেন্ট মেডিকেল কলেজের মধ্যে নিতে চাও, তাহলে 757টা যারা জেনারেল ক্যান্ডিডেট যারা আছো, তাদের কিন্তু তোমার 1955 মতো যদি তোমার র্যাঙ্ক থাকে এর আন্ডারে, ঠিক আছে, তাই তুমি যে কোনো একটা কোর্স গভর্নমেন্ট কলেজে পেয়ে যেতে পারো আরামসে। তুমি যদি চাও যে ESIগুলো পেতে গেলে অ্যাটলিস্ট কত র্যাঙ্ক রাখতে হবে, ওই তুমি ধরে নাও 1990-এর কাছাকাছি যদি থাকে, তাহলে তুমি ESIগুলো আরামসে পেয়ে যাবে, ঠিক আছে। তো মোট কথা, তুমি যদি ধরে নাও আন্ডার 2000-এর মধ্যে, মানে 1990-এর মতো র্যাঙ্ক রাখলে বা 95-এর মতো র্যাঙ্ক রাখলে কিন্তু তোমার একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারো, ঠিক আছে। এটা জেনারেলদের বললাম আমি। এবার তোমার যারা SC আছে, ঠিক আছে, কারণ SC ক্যান্ডিডেট ভালোই যায়, 480টা সিট আছে, ঠিক আছে। তো তুমি ধরে নাও SC তুমি 1260-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে, পেয়ে যেতে পারো আরামসে, ঠিক আছে, 1260-এর মধ্যে আমি বলেছি, ঠিক আছে। তো আরামসে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো যারা STদের তো অত স্টুডেন্ট থাকে না, EWS-এর অত স্টুডেন্ট থাকে না, তাই ওগুলো বলছি না। যদি তোমার জানার ইচ্ছে থাকে তো আমাকে বলে দিও, আমি একটা কাট অফ রিলেটেড ডিটেলস ভিডিও তোমাকে বলে দেবো, ঠিক আছে। এবং OBC-A যেখানে তোমার সবচেয়ে বেশি ক্যান্ডিডেট যায়, সেই OBC-এদের মিনিমাম তুমি ধরে নাও, যদি তোমার 500-র মধ্যে র্যাঙ্ক থাকে, তুমি আরামসে নিশ্চিন্তে থাকো, তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাচ্ছ, ঠিক আছে, 500-র মধ্যে যদি র্যাঙ্ক থাকে। তো স্যার যদি ম্যাক্সিমাম কত যেতে পারো, মনে করো ম্যাক্সিমাম চলে গেল, ঠিক আছে, তুমি ESI TSI যদি পেতে চাও, মানে কোনো রকমের একটা পেতে চাও, ঠিক আছে, মিনিমাম 595-এর মধ্যে র্যাঙ্ক রাখলে, বা ওই 500 তোমার 600-র মধ্যে র্যাঙ্ক রাখলে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারো OBC-এদের ক্ষেত্রে, ঠিক আছে। আমার মনে হয় না 600 অব্দি যাবে, ঠিক আছে, তুমি ওই 565 অব্দি হাইস্ট রাখতে পারো আশা, যে পেয়ে যেতে পারো, কিন্তু 500 যারা আছে তারা আরামসে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই একটা বিষয়। আর যারা OBC-B আছে, যেখানে পেতে একটু সবচেয়ে বেশি অসুবিধা হয়, কারণ সিট খুবই কম থাকে, মানে টোটাল তুমি ধরে নিতে পারো যে 147টা কাছাকাছি সিট থাকে, ঠিক আছে। তো 147 যোগ তুমি ধরে নাও 60টা সিট, মানে ওই তোমাদের সিট থাকে, ঠিক আছে। OBC-Bদের 154টার মতো টোটাল সিট থাকে, ESI আর আমি গভর্নমেন্ট মিলিয়ে বলছি। তো আমি ধরে নাও 155টা সিটই আছে, ঠিক আছে। তুমি ধরে নাও তোমাকে অ্যাটলিস্ট যদি তুমি র্যাঙ্ক ভালো করতে চাও, 295-এর মধ্যে রাখলে তুমি যে কোনো একটা
মেডিকেল কলেজ পেয়ে যাবে 27টার মধ্যে। আর তোমার যদি মানে তুমি যদি চাও যে স্যার ইএসআই অ্যাটলিস্ট পেতে গেলে কত লাগবে, 300-র মতো র্যাঙ্ক রাখলে তুমি ইএসআই টিএসআই পেয়ে যেতে পারো। ঠিক আছে, ইএসআই পেয়ে যেতে পারো 302-এ। এরা মানে 2000 আমি যেটা 24-এ হয়েছে যে 313-তেও কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়েছে 27টা গভর্নমেন্ট মেডিকেল কলেজের মধ্যে। কারণ অনেক স্টুডেন্ট ছিলই না, কারণ ওবিসি ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে, আমার মনে হয় এবছরও তাই হবে, কারণ অনেক ওবিসি ক্যান্সেল হয়ে গেছে 2009-এর পর থেকে। তো আমার মনে হয় না এবারও কাট অফ অতটা যাবে। ঠিক আছে, মানে খুব মানে ভালো রেজাল্ট করতে হবে আমার মনে হয় না, অতটা করতে হবে। ঠিক আছে, তোমার দেখা যাক যে কতজন, আমি সেই রিলেটেডও তোমাকে বলে দেবো যে কত র্যাঙ্ক অবধি থাকে গিয়ে লাভ আছে বা লাভ নেই, সেগুলো আমি বলে দেবো, ডিসকাসে বলে দেবো যখন সিট ম্যাট্রিক্স অফিসিয়ালি দেবে এবং কাউন্সিলিং নোটিফিকেশান দেবে। যদি সিট ম্যাট্রিক্স না দেয় ফাইনাল, তাহলে কাউন্সিলিংয়ের স্কিডিউল অনুযায়ী তোমাকে আবার ডিটেলসে বলে দেওয়া হবে যে তোমার কত র্যাঙ্ক থাকলে তুমি সেফ আছো। ঠিক আছে, এটা একটা ডিটেলস ভিডিও আমি বলে দেবো। আজকের ভিডিওটা পর্যন্ত কোনো রকম ডাউট থাকলে তুমি কমেন্ট সেকশন জিজ্ঞেস করো। আর স্কলারশিপ নিয়েও আমি বলে দিয়েছি যে তোমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে পারো। ঠিক আছে, ইয়ার গ্যাপ থাকলেও এখন 4 বছর যদি তোমার হাইস্ট ইয়ার গ্যাপ থাকে, তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ। আর টাকা অবশ্যই পায়, দেরি লাগে, 4, 5, 6 মাস পরেও টাকা পায়, কিন্তু টাকা পায়। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কোনো রকম ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশন জিজ্ঞেস করো, মানে তাহলে আমি সেই ডাউটগুলো তোমাদের ক্লিয়ার করে দেবো। স্কলারশিপ